প্রশাসনিক আপনি বুদ্ধবাবুর ভূয়সী প্রশংসা করার চেষ্টা করলেন। আমি এটা জিজ্ঞেস করবো আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে আন্দোলন, আগ্রাসী আন্দোলন, জঙ্গি আন্দোলন এবং ধ্বংসাত্মক আন্দোলন করলেন, প্রশাসক হিসেবে সেটাকে কমব্যাট না করতে পারে, এটা কি প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থতা নাকি গণতান্ত্রিক পরিসর দেওয়ার মহত্ব? দুটো জিনিস। এই ধ্বংসাত্মক আন্দোলনের কথা যেই বলবেন তখনই কিন্তু সিপিএম এর বিরুদ্ধে যারা তারা বলবেন যে তাহলে ট্রাম জ্বালানো হয়েছিল কেন, তাহলে যুক্তি প্রতিযুক্তি থাকবে। বুদ্ধবাবু ট্রাম ভাড়া বাড়ানো আর একটা কারখানা বন্ধ করে দেওয়া তো দুটো একদিন। আমি একেবারে সিঙ্গুরের কারখানা নিয়ে যা ঘটেছিল, মোটের ওপর যে ঘটনাটা গোটাটা ঘটেছিল সেই ঘটনাটা সমর্থন করছি না, কিন্তু বক্তব্য হচ্ছে দুটো বক্তব্য। এক হচ্ছে বুদ্ধবাবু কড়া হতে পারতেন কিনা, আর দুই হচ্ছে তিনি গণতান্ত্রিক পরিসর দিয়েছিলেন কিনা। এই আপনার যে পথটাই আপনি ধরুন না কেন, সেই পথটা নিয়ে বুদ্ধবাবু যেমন প্রশংসাও করা যাবে, সেরকম বলা যাবে যে তিনি কম্পিটেন্টলি কাজটা করতে পারেননি। আমি আবার বলছি, বুদ্ধবাবুর প্রশংসা আমরা কেন করব? এক হচ্ছে তার যে চারিত্রিক গঠন, তিনি সত্যিকারের একজন বামপন্থী মানুষ ছিলেন। আমি তো কমিউনিজম ব্যাপারটা অনেক শক্ত বলতে পারবো না, কিন্তু তার যে জীবনযাপন, তার আত্মীয় স্বজনদের যে তিনি গুছিয়ে দিয়ে গেছেন এমন নয়, তার চোখের সামনে থেকে কোনো দুর্নীতি হয়েছে এমন নয়, দু একটা কথা হয়তো বলে ফেলেছেন, আমরা 235 বক্তৃতায় এরকম কথা আসে, সেই একটা দুটো কথা ছাড়া কোনো দুর্বলতা নেই। বেশ ভালো কিছু লেখা লিখেছেন। আমি নিশ্চয়ই বলবো না যে রবীন্দ্রনাথ বা জীবনানন্দ এরকম নয়, কিন্তু তার কাজের মধ্যে দুর্দান্ত কিছু লেখা লিখেছেন। এবং মানে রাষ্ট্রের যে পুরস্কার, সেই পুরস্কার নেওয়ার সময়ও অত্যন্ত বলিষ্ঠতা দেখিয়েছেন। যেটা বলা যায় সেটা হচ্ছে বামফ্রন্ট রাজত্বের যে শিল্পোদ্যোগের যে বিষয়টি, সেই বিষয়টিকে নতুনভাবে তিনি দেখার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার জায়গায় সফল হতে যে পারতেন না সেটাও কিন্তু বলা যায় না। এর জন্যে একটু পিছিয়ে যেতে হবে আমাদের। সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকারের বিশেষ করে 80-র দশক আমরা যেটা বলি, এই 80-র দশকটা কিন্তু পশ্চিমবঙ্গের অত্যন্ত গৌরবময় একটা অধ্যায়। অর্থাৎ 77-এ ক্ষমতায় এলেন বামপন্থীরা, এবং সেটাও কিন্তু বেশ কাকতালীয়ভাবে, কারণ জনতা এবং বামফ্রন্টের মধ্যে যদি আঁতাত হতো, যেটা শোনা যায়, সংখ্যাগুলো খুব মুখস্থ নেই, কিন্তু লোকসভা নির্বাচনের 2.5 মাস পরেই হয় বিধানসভা 77-এ, এবং লোকসভা নির্বাচনে জনতা দল এবং বামফ্রন্ট তারা মিলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর তারা একসঙ্গেই ভোটে লড়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে বামফ্রন্ট বোধহয় 105টা আসন চেয়েছিল, তারা 90টা আসন দেবেন, এরকম একটা দ্বন্দ্বে আলাদা লড়াই হয় এবং বামফ্রন্ট বিপুলভাবে জয়ী হয়। ফলে সেই সময় একটা অদ্ভুত পরিস্থিতি, এবং ভূমি সংস্কার বামপন্থীদের মধ্যে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই যে দলটি সংগঠন ভিত্তিক দল এবং মতাদর্শ ভিত্তিক দল। এবং সেই জায়গায়, অর্থাৎ আপনি যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে মানুষটিকে আপনার ভালো লাগুক কি খারাপ লাগুক, তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভালো লাগা বা খারাপ লাগার সেভাবে কোনো কারণ নেই। কারণ আপনি আর 2 মিনিট সময় আমাদের, আমি তো মানে আরেকটা বামপন্থীদের সমালোচনা করেন, সেটা হচ্ছে আমার বামপন্থী নেতাদের দেখে বারবার মনে হচ্ছে তারা তো নিজেদের দলটাকে ভালোবাসেন, একটা মডেলের মধ্যে চলে, তারা কিন্তু নিজেদের দলটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মানুষের চেয়ে। অর্থাৎ নিজের দলের মধ্যে তার যে কাজটা, তার যে পজিশনটা, সেইটা নিয়ে তারা বড় বেশি চিন্তিত। ফলে নিজেদের দলের মধ্যে নিজেদের অবস্থান নিয়ে এত বেশি ভাবতে গিয়ে এবং নিজেদের দলের কথা এত বেশি ভাবতে গিয়ে তাদের যে কটি ভালো নেতা আছেন তারা কিন্তু বড্ড বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন না। তৃণমূলে কিন্তু এইসব ঝামেলা নেই, এটা আপনাকে বুঝতে হবে। মানে দলের মধ্যে বিরাট আলোচনা করে সময় নষ্ট করলাম এমন নয়, তারা মানুষের কাছে চট করে পৌঁছতে পারছেন। বামপন্থী নেতাদের কিন্তু বিশেষ করে সিপিআইএম সম্বন্ধে বাইরের থেকে, আমি তো আর সিপিআইএমের ভেতরে কিছু দেখতে পাই না, বাইরের থেকে দেখে আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রচণ্ড রেড টেপিজম, হায়ারার্কিক্যাল যে জায়গায় তাদের ভালো ভালো নেতাগুলোকে হয়তো এতটা সময় নষ্ট করতে হচ্ছে দলের মধ্যের অবস্থানগত জায়গায় পৌঁছানোর জন্যে, যে তারা কিন্তু বোধহয় রাস্তায় সময় কম দিচ্ছেন। অর্থাৎ দলের দায়টা ঝেড়ে ফেলে আজকে বড় নেতানেত্রী যারা আছেন তাদের দলের মধ্যে তারা কোন পজিশন পাচ্ছেন, তিনি রাজ্য কমিটি হলেন কি কেন্দ্রীয় কমিটি হলেন, মানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতন একজন নেত্রী কোন কমিটিতে থাকলেন তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। কিন্তু এমন যদি হয় কোনো কারণে যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সময় নষ্ট হচ্ছে দলের ওই জায়গাটায় থাকার জন্যে, তাহলে কিন্তু বামপন্থী আন্দোলনের শুধু ক্ষতি হচ্ছে না, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। মানুষ কিন্তু শিক্ষিত
সিপিআইএম নেতৃত্ব তাদেরকে মানুষের পাশে চায়। সিপিআইএমের লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, এই সব জায়গায় কিন্তু একেবারেই তারা কি করছেন, তারা কতদিন ধরে কোন পোস্টে থাকলেন, কেউ ইন্টারেস্টেড নয়। এই সামনের নির্বাচনের আগে তারা মানুষের কাছে পৌঁছন একটু দলটার কথা ভুলে। আমার একেবারে এই জন্য 2 মিনিট সময় আপনার কাছে চেয়ে নিলাম, এটা দিয়েই শেষ করব। বাইনারিতে চলছে, এটা অনেকে বলছেন, বিশ্লেষকরা বলছেন, আমরা সাংবাদিকরা বলছি, দলগুলো বলছে, বিজেপিও খুব অস্বীকার করছে না, তৃণমূল কিছু বলছে না যদিও। প্রশ্ন হচ্ছে এই বাইনারি ভাঙা কি আদৌ সম্ভব? সম্ভব হলে কীভাবে সম্ভব? অনেক ধন্যবাদ। আমরা খুব এলাবোরেটলি আলোচনা করলাম এবং এতটা সময় আমাদেরকে অধ্যাপক মৈত্র দিলেন, আমরা তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেকটা সময় আমাদেরকে দিলেন। আপনারা প্রত্যেক দিন ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য আপনারা টিভির পর্দায় শোনেন। আজকে আমার চ্যানেলের দর্শকদের জন্য তিনি বললেন এবং খুব এলাবোরেটলি, খুব কম্প্রেস করে, খুব কম্পোজ করে গোটা ব্যাপারটা তিনি বললেন। বলা হলো আর কি, ভালো থাকুন। খুব গুরুত্বপূর্ণ, আমি শেষ করার আগে আমি একটাই কথা, সেটা হচ্ছে যে আমি রাজনীতি নিয়ে যা বলি সেগুলো কিন্তু কখনোই সব সঠিক নয়, কারণ রাজনীতি তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ নয়। ফলে আমি যেগুলো বলছি তার মধ্যে প্রচুর ভুল থাকতে পারে। এগুলো আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করা, মানে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে সব খারাপ সত্ত্বেও আমরা মোটামুটি কথাটা যেটা বলতে পারছি সেইটা যেন আগামী দিনে যারা শাসকে আছেন তাদের তো হাব ভাব যেরকম হচ্ছে, মানে এখনও আপনারা কথা বলতে দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু খুব যদি সচেতন না থাকে তাহলে এমন দিন চলে আসতে পারে যেখানে আমাদের কথা বলাটুকু বন্ধ হয়ে যাবে। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমাদের আড্ডাটুকু না থাকলে, কথা বলাটুকু না থাকলে আমরা কোথায় যাই? ফলে বিরক্ত হতে পারেন আমার কথায়। আপনাদের ভাবনাও তো আমরা সবসময় শোনার চেষ্টা করি। এবং রাজনীতি একমুখী সরলরৈখিক কখনোই নয়, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। নমস্কার, আপনি এখন রয়েছেন কবিরের সঙ্গে এবং কবিরের সঙ্গে এখন রয়েছেন অধ্যাপক শুভময় মৈত্র। আপনি প্রত্যেক দিন আপনার ড্রয়িং রুমে আপনি দেখতে পান মানুষটিকে আপনার টিভির পর্দায়, মূলত এবিপি আনন্দের পর্দায়। মানুষটি কাছে আমরা কৃতজ্ঞ, তিনি আজকে তার অত্যন্ত ব্যস্ততার মধ্যে তিনি তার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে আজকে আমাদের সঙ্গে তিনি কথা বলবেন, তিনি বলেছেন, তিনি সময় দিয়েছেন। আমাদের আজকে আলোচ্য বিষয়বস্তু মূলত থাকবে এই সময়টা, আগস্ট মাস, 7, 8, 9 আগস্ট, এই সময়টা বাঙালির রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকবে, কারণ এই সময়টা আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াত হয়েছেন এবং তারপরের তিনি আরেকটি অত্যন্ত অসময়ের মৃত্যু, একটি হত্যা, তিলোত্তমার হত্যা, তার 1 বছর হতে চলল। বুদ্ধবাবুর চলে যাওয়ারও 1 বছর হতে চলল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম দীর্ঘদিনের তৃণমূলের সৈনিক, তিনি কিন্তু আর যাই হোক তার বিরুদ্ধে আপনার অনেক অভিযোগ থাকতে পারে, তার পক্ষে সমর্থন থাকতে পারে, কিন্তু একটা বিষয় কিন্তু কোনো সন্দেহ ছিল না, সেটা হচ্ছে তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত অনুগত এবং অগ্রসেনা ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে তার সঙ্গে যে ব্যবহার করা হলো ট্রাম্পের, এখন তো আমরা শুনতে পাচ্ছি, আশঙ্কা করছি বিভিন্ন জায়গায় যে 100% কর অ্যাপ্লাইড হতে পারে, স্যার, ট্যারিফ। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমেই বুঝে নেওয়ার চেষ্টা করব এই প্রজন্মের ছেলে মেয়েদের কাছে, যারা অনেকটাই জানে না, যারা টিনেজার, যারা প্রথম ভোট দিতে যাবে আগামী বছর। বুদ্ধদেব ভট্টাচার্যকে তারা হয়তো ছবিতে দেখেছেন, টিভিতে মাঝে মধ্যে দেখেছেন, মা বাবার কাছে শুনেছেন, কিন্তু 2011 সালে বুদ্ধদেব ভট্টাচার্য যদি তার সরকার জিতত, তিনি যদি মুখ্যমন্ত্রী আবার হতেন, নির্বাচিত হতেন, কি হতে পারত, কী কী প্রকল্প ছিল। এবং আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা অ্যাড্রেস করব, বেকারত্বের সমস্যা। এই মুহূর্তে বেকারত্বের সমস্যা, স্যার, আমি পার্সোনালি দেখেছি অনেক মানুষ, অনেক মেধাবী ছেলে মেয়ে, তারা বেকারত্বের সমস্যায় জ্বলে পুড়ে মরছে। এই বিষয়গুলো নিয়ে স্যার সময়বাবু, আমি প্রথমেই আপনাকে যেটা জিজ্ঞেস করব, বুদ্ধবাবু তো চলে গেলেন, বুদ্ধবাবু থাকলে আজকে কি হতে পারতো, মানে যদি রাজনীতিতে থাকতেন? দেখুন, এই বিষয়টা এইভাবে সরাসরি বলা যায় না, কারণ রাজনীতি সরলরৈখিক নয়। 2011 যে বিধানসভা নির্বাচন, তাতে যদি সিপিআইএম জিতত, বুদ্ধবাবু যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে যে পশ্চিমবঙ্গ সুজলাং সুফলাং হয়ে উঠত, পশ্চিমবঙ্গে প্রচুর শিল্প আসত, এই কথা যেমন একদিকে বলা যায় না, সেরকম অন্যদিকে যেটা বলা যায় সেটা হচ্ছে বামফ্রন্ট রাজত্বের যে শিল্পোদ্যোগের যে বিষয়টি, সেই বিষয়টিকে নতুনভাবে তিনি দেখার যে চেষ্টা করেছিলেন, সেই চেষ্টার জায়গায় সফল হতে যে পারতেন না সেটাও কিন্তু বলা যায় না। এর জন্যে একটু পিছিয়ে যেতে হবে আমাদের। সেটা হচ্ছে যে বামফ্রন্ট সরকারের
বিশেষ করে 80-র দশক আমরা যেটা বলি, এই 80-র দশকটা কিন্তু পশ্চিমবঙ্গের অত্যন্ত গৌরবময় একটা অধ্যায়। অর্থাৎ 77-এ ক্ষমতায় এলেন বামপন্থীরা, এবং সেটাও কিন্তু বেশ কাকতালীয়ভাবে, কারণ জনতা এবং বামফ্রন্টের মধ্যে যদি আঁতাত হতো, যেটা শোনা যায়, সংখ্যাগুলো খুব মুখস্থ নেই, কিন্তু লোকসভা নির্বাচনের 2.5 মাস পরেই হয় বিধানসভা 77-এ, এবং লোকসভা নির্বাচনে জনতা দল এবং বামফ্রন্ট তারা মিলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পায়। তারপর তারা একসঙ্গেই ভোটে লড়ার কথা ছিল, কিন্তু কোনোভাবে বামফ্রন্ট বোধহয় 105টা আসন চেয়েছিল, তারা 90টা আসন দেবেন, এরকম একটা দ্বন্দ্বে আলাদা লড়াই হয় এবং বামফ্রন্ট বিপুলভাবে জয়ী হয়। ফলে সেই সময় একটা অদ্ভুত পরিস্থিতি, এবং ভূমি সংস্কার বামপন্থীদের মধ্যে, এটা নিয়ে তো কোনো সন্দেহই নেই যে দলটি সংগঠন ভিত্তিক দল এবং মতাদর্শ ভিত্তিক দল। এবং সেই জায়গায়, অর্থাৎ আপনি যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা বললেন যে মানুষটিকে আপনার ভালো লাগুক কি খারাপ লাগুক, তৃণমূল কংগ্রেসকে কিন্তু ভালো লাগা বা খারাপ লাগার সেভাবে কোনো কারণ নেই, কারণ কর্মসূচি ভিত্তিক একটি দল, মতাদর্শ ভিত্তিক নয়। সেভাবে তুলনা করতে গেলে হয়তো কিছুটা কংগ্রেসের কাছাকাছি, মধ্যপন্থী, এবং সেই দলে একেবারে অতি বাম থেকে শুরু করে একেবারে দক্ষিণপন্থী মানুষের রিপ্রেজেন্টেশন আছে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের মতো, বাঁ দিক থেকে ডান দিক সবাই আছেন আর কি। ফলে মতাদর্শের ব্যাপারটা সেখানে খুব গোলানো। সিপিআইএমও যে কমিউনিস্ট লেখা আছে, তারা যে সম্পূর্ণ কমিউনিস্ট মতাদর্শ মেনে চলেন এমন নয়, কিন্তু তাদের একটা মতাদর্শ ভিত্তিক জায়গা আছে যেখানে তারা ভূমি সংস্কারের কাজ করলেন, এবং সেটা করতে গিয়ে তারপর 80-র দশক একটা দুর্দান্ত সময় পশ্চিমবঙ্গে। কিন্তু 90-এর দশক থেকে যে দ্বন্দ্বটা শুরু হলো, তার একটু আগের থেকেই রাজীব গান্ধী, কম্পিউটার আসা, বিলগ্নীকরণের যে জায়গা, এই জায়গাগুলোকে বামপন্থীরা ঠিক কীভাবে অ্যাকসেপ্ট করবে, সেখানটা একটু নিশ্চয়ই অসুবিধে হচ্ছিল। একটা ডান দিক পরিস্থিতি, তো দ্বন্দ্ব তো খুব স্বাভাবিক রাজনীতির, এবং সেইখানেই পশ্চিমবঙ্গের জমি ভাগ হতে হতে ছোট হতে থাকে। চাকরির যে আজকের যে ঘটনাটা বলছেন, সেই ঘটনা বামফ্রন্ট আমলে নিশ্চয়ই ঘটেনি, অর্থাৎ সরাসরি চাকরি নিয়ে যে দুর্নীতি, সেই ঘটনা নিশ্চয়ই বামফ্রন্ট আমলে ঘটেনি, কিন্তু ধীরে ধীরে চাকরি কমতে শুরু করলো, কলকাতায় ফ্ল্যাট হতে শুরু করলো। আজকে যে সিন্ডিকেটের গল্প, সেই সিন্ডিকেটের গল্প 90-এর দশকের শুরু থেকে শুরু হলো। ফলে এই জায়গাটি কিন্তু মানে পশ্চিমবঙ্গে যে শিল্প হচ্ছে না, মানুষের কাজ হচ্ছে না, এটা কিন্তু 90-এর দশকের শুরু থেকেই বোঝা যাচ্ছিল। এবং সেখান থেকে যে ঘটনাটা ঘটলো, বামপন্থীদের মধ্যে শিক্ষিত বা নীতিগত ভাবনার মানুষ আস্তে আস্তে কমতে শুরু করলো, কারণ ফ্ল্যাট বাড়ি উঠতে শুরু করলে সেই জায়গায় কে ইট দেবে, কে বালি দেবে, এই প্রশ্নগুলো তো আসবে। চাকরি কমতে শুরু করলো, এবং সেই যে একটা ধারার সৃষ্টি হলো, সেটা বামপন্থীরা সামলাতে পারেননি। এবং সেই জায়গায় এসে যখন জ্যোতিবাবুর হাত থেকে বুদ্ধবাবু ব্যাটন নিলেন, এবং তারপর একেবারে সরাসরি শিল্পের কথা বললেন, হয়তো একটু ঢাকা দিয়েই বললেন কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, কিন্তু আদতে বুদ্ধবাবু খুব পরিষ্কার বাস্তবটা দেখতে পেয়েছিলেন যে কিভাবে বদলাতে হবে। কিন্তু যতক্ষণে দেখলেন, তখন দুটো জিনিস ঘটলো। এক হচ্ছে বামপন্থীদের মধ্যে যে অংশটা ক্ষমতার মধ্যে এসেছিল, যারা বুঝতে পারছিল যে বুদ্ধবাবু মোটের ওপর যে সততার ওপর ভিত্তি করে রাজনীতি করেন, মানে তার হয়তো কিছু সিদ্ধান্ত নিয়ে তর্ক বিতর্ক হতে পারে, কিন্তু বুদ্ধবাবু নিজের থেকে দল হিসেবে বা রাজ্যের কোনো একটা সরকারি চাকরির হিসেবে সেই টাকা পার্টি নিয়ে নেবে বা কোনো মানুষ নিয়ে নেবে, এই দুর্নাম ওনার সম্পর্কে ওনার চরম শত্রুও পড়বে না। কিন্তু সেই মানুষগুলো যারা ততক্ষণে সিপিএমের একটা মাঝের অংশ ধরে ফেলেছে, পাড়ায় পাড়ায়, সিন্ডিকেটে সিন্ডিকেটে, যে জায়গাতে যে প্রশ্নগুলো ওঠে, সিপিএম আমলে শিক্ষকের চাকরি পাওয়ার পর কোথাও কোথাও হয়তো বা স্কুলের ম্যানেজিং কমিটিকে কিছু টাকা দিতে হচ্ছে, যে জায়গাটা আজকে, এটা কি খুব ভ্যালিড একটা কমপ্লেন বলে আপনি মনে করেন? না, কমপ্লেন বলে, ভ্যালিড বলছি না। কমপ্লেন, যে কমপ্লেনগুলো পরবর্তীকালে শোনা যায়, যেমন আমি বলতে যাচ্ছিলাম তৃণমূলের যে বামপন্থীদের সম্বন্ধে চিরকুটের গল্প, এই গল্পগুলো তো এসেছে, কিন্তু একটা জায়গায় অসুবিধে হচ্ছিল কিছু একটা, এবং অসুবিধে হচ্ছিল বলেই তো বুদ্ধবাবু এই বড় পরিবর্তনটা আনতে চাইলেন। কিন্তু সিপিএমের মধ্যে যে মানুষগুলো পরবর্তীকালে তৃণমূলে গেছেন, বিজেপিতে গেছেন, প্রচুর উদাহরণ আছে। অন্য দল থেকে সিপিএমে আসা যায় না সব, কিন্তু উল্টো দিকটা তো সত্যি যে সিপিএম থেকে মন্ত্রী থেকে শুরু করে, এমপি থেকে শুরু করে, কেউ তৃণমূলে গেছেন, কেউ বিজেপিতে গেছেন। ফলে সিপিএমের কাছে তো এই প্রশ্ন আসবে যে 34 বছর ক্ষমতায় থেকে কি শিক্ষা দিলেন আপনারা দলের নেতাদের। এখানেই এই প্রমাণটা করে যে সিপিএমের মধ্যে ত্রুটি বিচ্যুতিগুলো ঢুকছিল, এবং এই মানুষগুলো কিন্তু
বুদ্ধবাবু যে একটা সফলতর রাজনীতির দিকে নিয়ে যেতে চাইছিলেন সেই জায়গাটা বাধা দেওয়ার একটা বড় কারণ। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একটা আন্দোলন করেছেন, বিরোধী মুখ হিসেবে উঠে এসেছেন, বিজেপি, তৃণমূল, সেই সময়ের কংগ্রেস সবাই মিলে বামফ্রন্টকে সরাতে চেয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় দীর্ঘ সময় ধরে একটা দল ক্ষমতায় থাকলে তাকে তো চলে যেতেই হয় কখনো না কখনো, কিন্তু তার সঙ্গে এই বিষয়টিও হয়েছে যে সিপিআইএমের মধ্যে বিরাট সুবিধাভোগী অংশ তারা বুঝতে পারছিলেন যে বুদ্ধবাবু যদি ক্ষমতা ধরে রাখেন সেখানে কিন্তু দুর্নীতি খুব বেশি প্রশ্রয় পাবে না, এবং তাদের কিন্তু সেক্ষেত্রে অন্য দলে চলে যাওয়া, সিপিআইএমকে হারানো, বুদ্ধবাবুর নেতৃত্বের সিপিআইএমকে হারানো, এটা ছাড়াও খুব একটা গতি ছিল না। মানে আপনি অন্তর্দ্বন্দ্বের অভিযোগ আনছেন? অন্তর্দ্বন্দ্ব নয় তো, তারা তো সত্যিকারের যদি সিপিএমের লোক হতো তাহলে তো তারা আজকের অনেক সিপিএম নেতার মতন যারা দলে থেকে গেছেন ক্ষমতা ছাড়া, অনেক বেশিরভাগই থেকে গেছেন, তাদের মতো দলেই থেকে যেতেন। তো সেরকম তো থাকলেন না, তারা তো অন্য জায়গায় চলে। তাদের আভ্যন্তরীণ ক্ষমতা এতটা বেশি ছিল যে দলকে হারাতে পারেন? অভ্যন্তরীণ ক্ষমতার দিকে না, সেটা একটা কারণ। রাজনীতিতে একটা ঘটনা যখন ঘটে তার পেছনে অনেকগুলো কারণ থাকে, কিন্তু দলের মধ্যে সেই অংশকে আপনি তো দেখতে পেয়েছেন পরে। আজকে বিভিন্ন জায়গায় যে সিন্ডিকেট দেখছেন, যেখানে চাকরি সংক্রান্ত এত গোলমাল হচ্ছে, যেখানে যারা যুক্ত তাদের সবারই ক্ষেত্রেই দেখবেন যখন টিভিতে আলোচনা হয় তখন তৃণমূল কংগ্রেস কিন্তু ঠিক খুঁজে খুঁজে একটা সূত্র বার করে যে সে কোনো একটা সময় সিপিএমে ছিল বা সিপিএমের পদাধিকারী ছিল। হয়তো সবটা সত্যি নয়, কিন্তু সেই মানুষগুলো কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কারণ। মানে বুদ্ধবাবু আসার পর সিপিএম চলে যাওয়ার কিন্তু এটা একটা বড় কারণ যে সেই সময় যদি কোনো একজন সিপিএম নেতা আসতেন যিনি মোটের ওপর আপোষ করতে পারতেন গোলমেলে মানুষদের সঙ্গে, তাহলে হয়তো সিপিআইএমকে চলে যেতে হতো না। আমি বলছি আরও অনেক কারণ আছে। কেন্দ্রীয় নেতৃত্ব গোলমাল করে ফেলেছিল, কংগ্রেস থেকে বেরিয়ে আসা, যেখানে এত ভালো সমর্থন প্রত্যাহার, হ্যাঁ এত ভালো একটা ইউপিএ সরকার চলছিল, মানুষের জন্য 100 দিনের কাজ, স্বামীনাথন কমিশন, এত শিক্ষিতভাবে একটা দেশ এগোচ্ছিল, 60-এর ওপর এমপি বামপন্থীদের, সেই জায়গায় ছেড়ে আসার সিদ্ধান্ত, মানে একেবারে পরমাণু সংক্রান্ত বিভিন্ন চুক্তি আমেরিকার সঙ্গে, সেটা ভারত থেকে অনেকটা দূরে। এটা কি ল্যাক অফ প্র্যাগম্যাটিজম মনে হয় আপনার? হ্যাঁ, আমার মনে হয় যে সেই সময়ের সঙ্গে দেখুন গণতান্ত্রিক পদ্ধতিতে সংসদীয় গণতন্ত্রে আছেন, সেখানে তো কমিউনিজম চলতে পারে না, এবং একেবারে হার্ডকোর কমিউনিজম বলতে আমরা যেটা বুঝি সেটা যে পৃথিবীর সব জায়গায় একেবারে সেই ফর্মে সফল হয়েছে সেটাও তো নয়, দুনিয়াটা বদলাচ্ছে, ফলে সেই জায়গায় অনেকগুলো ভুল ছিল। কিন্তু মানে আবার মূল জায়গাটায় ফিরে আসি, সেটা হচ্ছে বুদ্ধবাবুর সততা কিন্তু একটা মুশকিলের জায়গা তৈরি করেছিল বামফ্রন্টের ক্ষমতায় থাকার জন্যে। বামফ্রন্টের মধ্যে খুব স্বাভাবিক, পাওয়ার কোরাপ্টস, অ্যাবসলিউট পাওয়ার কোরাপ্টস অ্যাবসলিউটলি। সেই অ্যাবসলিউট পাওয়ার কিন্তু বুদ্ধবাবু বা তার ধারে কাছের অনেক ভালো লোক আছেন, আজকের দিনেও আছেন সিপিআইএমের সঙ্গে, পুরনো লোক যারা, তাদের কিন্তু এই জায়গাটায় ধরতে পারেনি। ফলে আমার কাছে, আমি যদি অন্যভাবে দেখি, খুব অদ্ভুত শোনাবে এটা, সেটা হচ্ছে আমার ধারণা, যদি এভাবে দেখেন জিনিসটা, আমি কিন্তু বারবার বলছি এটা ঠিক কথা নয়, কিন্তু যদি এভাবে দেখেন যে বামফ্রন্ট বা সিপিআইএম যখন তাদের সৎ মানুষগুলো বুঝতে পারছে যে আমাদেরকে ঘিরে ধরছে একটা অসৎদের বড় দল, তখন কিন্তু সেখানে হেরে যাওয়াটাও একটা সঠিক সিদ্ধান্ত। যে হেরে যাওয়ার পর আমরা হয়তো আরও খারাপ দেখছি পশ্চিমবঙ্গ, যে কারণে মাঝে মাঝে যেটা বলা হয় না, যে অনেকে বলেন যারা সিপিআইএমকে খুব খারাপভাবে দেখেন, বলেন যে ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার, এবং না আরেকটা বলেন যে সিপিএমের সবচেয়ে বড় ছাত্রী আজকের মুখ্যমন্ত্রী, এই ধরনের কথা তো আলোচিত হয় বহু সময়। সেই জায়গায় দাঁড়িয়ে আরও খারাপটা হয়তো হয়েছে, দেখতে হচ্ছে। তবে অন্য একটা জিনিস কিন্তু তৃণমূলের পক্ষে বলে রাখতে হবে, সেটা যে সরাসরি মানুষের হাতে টাকা পৌঁছে দেয়া, যার রিটার্নে তারা ব্যাপক ভোট পাচ্ছেন, তার অনেক খারাপ দিকও আছে, কিন্তু মানুষের হাতে সরাসরি টাকা পৌঁছে দেয়া এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেকে আমার ওপর খুব বিরক্ত হবেন, কিন্তু আমি বলবো অবশ্যই ভূমি সংস্কার আরও অনেক গভীর বিষয়, যেখানে একটা আদর্শের ওপর ভিত্তি করে কাজটা করা হয়েছিল, কিন্তু এটাও কিন্তু তার অনেকটা কাছাকাছি, যেখানে একটা পপুলিস্ট জায়গা কিন্তু মানুষের হাতে টাকা পৌঁছে যাচ্ছে। এর থেকে ভালো কি, লক্ষ্মীর ভাণ্ডারের চেয়ে ভালো কি 100 দিনের কাজের প্রকল্প, যেটা বামপন্থীরা করেছিলেন, কারণ মানুষের কাজ করার অধিকার অর্জন আমি দিচ্ছি, আর এখানে অর্জন করার জায়গাটা আরেকটু দিতে পারলে ভালো হতো। কিন্তু আমি বলবো যে মানুষের কাছে পৌঁছে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু তৃণমূল কংগ্রেস তার দুর্নীতি, তার দুর্বৃত্তায়ন, এই সমস্ত কিছু তার ঢাকা পড়ে যাচ্ছে এই যে মানুষের হাতে টাকা পৌঁছে দেয়। এবং আপনি যদি লক্ষ্য করেন তৃণমূলের বিরুদ্ধে এই যে সরকারি চাকরি, তার সংক্রান্ত যে দুর্নীতি, 26,000 মানুষের চাকরি নিয়ে গোলমাল, বা অন্যান্য প্রাইমারি অপেক্ষায় 32,000 আবার,
এবং বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা দীক্ষার সম্পূর্ণ 12টা বাজিয়ে দিয়েছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখবেন যে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তৃণমূল কংগ্রেস কোনোভাবে দুর্নীতি করছে এটা কিন্তু খুব একটা শুনবেন না। যে একটা মানুষ 1000 টাকা পেলেও তার কাছ থেকে সারফেসে আসে না, কিছু কিছু অভিযোগ আমরা পাই, কিছু কিছু অভিযোগ আছে, যে অভিযোগটা এরকম সর্বব্যাপ্ত নয়, সারফেসে ততটা আসে না। চাকরির ক্ষেত্রে, শিক্ষকদের চাকরির ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটে গেল সেরকম নয়, নিশ্চয়ই থাকবে। কিন্তু আমি বলছি ওনারাও তো একটা রাজনৈতিক দল, অত্যন্ত বুদ্ধিমান, ইলেকটোরাল বন্ডে বিপুল টাকা পেয়েছেন। 2026 নির্বাচনে যদি আমি খুব ভুল না করি, এত তাড়াতাড়ি নির্বাচন নিয়ে প্রেডিক্ট করা উচিত না, ওনাদের জেতার সম্ভাবনাই বেশি। কিন্তু বাকি সব কাজের মধ্যে ওনাদের একটা বামপন্থী কাজই তুলনামূলকভাবে যেটা সোজা পথে চলছে, সরলরৈখিক পথে চলছে, সেটা লক্ষ্মীর ভাণ্ডার। সেটাকে বামপন্থী কাজ বলছেন আপনি? না, ভাবনাটা তো বামপন্থী বটেই, কিন্তু মুশকিল হচ্ছে এটা তো কোনো রিটার্ন নেই। অর্থাৎ এই টাকাটা দিয়ে যদি বলা হতো রাস্তা বানান, এই টাকাটা দিয়ে যদি বলা হতো যে নিজের জমিতেই চাষ করুন, এই পরিকল্পনার জায়গাটা তো তৃণমূল কংগ্রেসের ভাবনা চিন্তার জায়গায় তো কিছু সীমাবদ্ধতা আছে, সেটা হবেই। মতাদর্শ যদি খুব সঠিক না থাকে, যদি একই দলে অতি বাম থেকে শুরু করে একেবারে অতি দক্ষিণপন্থী পর্যন্ত, এবং যাদের মূল স্লোগান তৈরি হয়েছিল সিপিআইএম বিরোধিতা থেকে, বামফ্রন্ট বিরোধিতা নয়, কিন্তু সিপিআইএমকে সরাতে হবে, সেই জায়গা থেকে আদর্শের খুব স্ট্রং ভিত্তি না থাকলে সেই জায়গায় যে পরবর্তী ভাবনা যে না টাকাটা দেবো না, টাকাটা এতদিন দিয়েছি, বা টাকাটা বাড়াবো আর একটু, কিন্তু মানুষের কাছ থেকে কাজ নেবো, একটা স্ট্রাকচারের মধ্যে যে কাজ করতে হবে, এই কাজ করানোর যে জায়গাটা, এটা ভালোভাবে গভীরভাবে ভাবার ক্ষেত্রে আমার মনে হয় তৃণমূল কংগ্রেসের সীমাবদ্ধতা আছে। এর মানেই এই নয় তাদের দলের সকলে কিছু জানেন না, সব কিছু গোলমাল চলছে, এমন নয়। রাজ্যটা তো চলছে, আপনি রাস্তা দিয়েই তো গাড়ি চালিয়ে এলেন, আমরা আলো জ্বলছে, এক জায়গায় বসে আলোচনা করছি, একটা গণতান্ত্রিক পরিস্থিতি আছে বলেই তো সরাসরি তৃণমূল কংগ্রেসের সমালোচনা করা যাচ্ছে। ফলে একেবারে তাকে পুরোপুরি সম্পূর্ণ খারাপ, একেবারে একটা মানে ভয়ঙ্কর পরিস্থিতি এটা বলা যাবে না। তৃণমূল কংগ্রেস যেটা সমস্যা করে দিল, সেটা বামফ্রন্ট আমলে শুরু হয়েছিল, সেটা হচ্ছে মধ্যবিত্ত শিক্ষিত যে বাঙালি, তাদের যে অবস্থায় এখন তৃণমূল কংগ্রেস পৌঁছে দিয়েছে এই রাজ্যটায়, সরকারি চাকরি থেকে শুরু করে শিল্প সম্ভাবনায়। বামফ্রন্টের সময় তো শিল্প হয়নি, এ নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু তৃণমূলের সময় যে বিষয়টা মানে যে হাস্যকর হয়ে যাচ্ছে, অর্থাৎ শিল্প সম্মেলন, লক্ষ লক্ষ কোটি টাকা, এদিকে কোনো বড় শিল্প হচ্ছে না, হতেই পারে হয়তো কিছু ছোট শিল্প হচ্ছে, কিন্তু সেটা নিয়ে কোনো পরিকল্পিত ভাবনার কথা শোনা যাচ্ছে না। যদি ধরেই নিই আমরা তৃণমূল কংগ্রেস আরও কিছু বছর, আরও কিছু ইনিংস এখানে রাজত্ব করবে, সেক্ষেত্রে তাদেরকে একটুখানি কিন্তু সংশোধনের দিকে যেতে হবে। এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে সিপিএম বা বিজেপির থেকে যারা তাদের দলে যাচ্ছেন, তারা তাদের রাজনৈতিক মতাদর্শ তো ওখানে গিয়ে ক্যারি করতে পারছেন না, বয়ে নিয়ে যেতে পারছেন না। ওখানে গিয়ে একটা কর্মসূচি ভিত্তিক গোলেমালে যেরকম হচ্ছে এই বিষয়টা, এবং বিশেষ করে তাদের নিজেদের দলের অন্তর্দ্বন্দ্বগুলো যেভাবে প্রকট হচ্ছে, যে যার বিরুদ্ধে খুশি যখন খুশি বলে দিচ্ছে, একটা দলের মধ্যে কোনো রকম ডিসিপ্লিন নেই, শুধুমাত্র সবাই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলবেন তাই হবে। এটা কি হয়? মুখ্যমন্ত্রীরও একটা দিনে 86,400 সেকেন্ড, ধরে নিলাম উনি কোনো সময় ঘুমোন না, কিন্তু এত রাজ্যের এত সমস্যা, তার নিজের কাছে বোধহয় 8-10টা দপ্তর মন্ত্রিত্বের, তাদের দলে কি একেবারে কাজের লোক কেউ নেই? এটা তো সত্যি কথা নয়, তার দলে অনেক ভালো লোক আছেন যারা দায়িত্ব নিয়ে কাজ করতে পারেন, কিন্তু এই যে একেবারে একটা আধিপত্যবাদী একনায়কতন্ত্রী ভাবনা, যেখানে একজনের হাতে সব ক্ষমতা, এই ধরনের ঘটনা কিন্তু মাথায় রাখতে হবে যে কমিউনিস্টদের মধ্যে, বামপন্থীদের মধ্যেও কিন্তু অনেক জায়গায় ঘটেছে। ল্যাটিন আমেরিকাতেও দু এক জায়গায় গোলমাল হয়েছে, প্রচুর অভিযোগ আছে। ফলে এখানে যদি আপনি যে বাম ব্যাপারটা বারবার লোকে বলে না যে তৃণমূল বামপন্থী বা এটা কিন্তু ল্যাটিন আমেরিকায় এই ধরনের কিছু ঘটনা ঘটেছে, এবং সেই দেশগুলো কিন্তু পরবর্তীকালে একেবারে গোলমালে পড়ে গেছে, এরকম উদাহরণ অনেক আছে। সুতরাং এই বুদ্ধবাবু থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জায়গাটায় যে ট্রানজিশন, যে বিবর্তন, সেই জায়গাটা পশ্চিমবঙ্গের মধ্যবিত্তদের পক্ষে একেবারে ভালো হয়নি। শোনাবো, আপনি অত্যন্ত প্রিসাইজলি, আপনি একজন অত্যন্ত সুবক্তা, এটা প্রতিষ্ঠিত সত্য, প্রিসাইজলি এবং কম্প্যাক্টভাবে সবটাকে অ্যাড্রেস করলেন। আমি প্রথমেই কথা আমার দর্শক জানেন যে সত্যকে তুলে ধরতে এবং যা ফ্যাকচুয়াল ট্রুথ, হাইপোথেটিক্যাল ট্রুথ নয়, সেটাকে তুলে ধরতে আমার কোনো কালে গলা কাঁপেনি। আমি আপনার প্রত্যেকটা কথা খুব মন দিয়ে শুনছিলাম, এবং তার মধ্যে আমি কয়েকটা কথা নোট করলাম যে বামপন্থীদের সময় খুব একটা, মানে সিপিআইএমের রাজত্বকালে বা রেজিম আমি যাই বলি,
সেই সময় খুব শিল্প হয়নি, কিন্তু এই মুহূর্তে আমি কয়েকটা প্রকল্পের কথা বলতে পারি, যেগুলো একটু বক্রেশ্বরের কথা বলতে পারি, হলদিয়ার কথা বলতে পারি। একাধিক সেতু নির্মাণ হয়েছে, দ্বিতীয় হুগলি সেতু, নিবেদিতা সেতু, একাধিক সেতু নির্মাণ হয়েছে এবং রাজ্য সড়ক জাতীয় সড়কের সঙ্গে সহাবস্থান, এবং ইস্ট ওয়েস্ট মেট্রো, আজকে আপনার বাড়ির কাছ দিয়ে যে মেট্রো লাইনটি যাচ্ছে, হ্যাঁ, ইস্ট ওয়েস্ট মেট্রো, আমি তো আবার এবং ফ্রেড করিডর, নিঃসন্দেহে অনেক কিছু, যুব ভারতী ক্রীড়াঙ্গন, একদম, কিন্তু এবং স্থিতাবস্থা না, কিন্তু যে জায়গাটায় আমরা সমালোচনাই করি, বামপন্থীদের সবসময় পক্ষে বলতেই হবে এরকম তো কোনো না, নিশ্চয়ই না নেই। এই ধরুন রাজীব গান্ধী যখন কম্পিউটার নিয়ে কথাবার্তা শুরু করলেন, তখন বামপন্থীরা তো রেসিস্ট্যান্স একটা দিয়েছিল, কিন্তু চিত্তব্রত মজুমদারের ওই সময়ের বয়ান আমার পরিষ্কার মনে আছে, আপনারা আরও থাকবে কারণ আপনারা আরও অনেকটা সিনিয়র, যে মানুষের কাজ চলে যাবে এইটাকে মানব না। আবার একই সঙ্গে সেই দশকেই 94 সালে আপনার মনে থাকবে যে ভারতবর্ষের মধ্যে একদম প্রথম মোবাইল ফোন ব্যবহারে যিনি ব্যবহার করেছিলেন তার নাম জ্যোতিবাবু। জ্যোতিবাবু ফোন করেছিলেন, হ্যাঁ, আমি বারবারই বলছি। তো কোম্পানির নোকিয়া জ্যোতিবাবুকে দিল কেন? বারবারই বলছি আপনাকে, কিন্তু এর উত্তরে একটা কাউন্টার আর্গুমেন্ট দিলেই তখন কিন্তু খুব মুশকিল হবে, যে আজকে তৃণমূল কংগ্রেস যে পরিস্থিতিতে পৌঁছে দিয়েছে অন্তত বাঙালি মধ্যবিত্তকে, সিপিএম 34 বছরে বাঙালি মধ্যবিত্তকে একটা দুর্বল জায়গায় নিয়ে গেছে, এটা বলতে কোনো অসুবিধে নেই, অবশ্যই সেটা তো। কিন্তু তারপর তারা যে জায়গাটায় পৌঁছে দিয়ে গেছে, যেখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন, এইটা সিপিআইএমের হলো কেন? একটা তো গণতান্ত্রিক প্রসেস ছিল, যদি তারা একেবারে সব কাজগুলো ঠিকঠাক করতেন তাহলে সেই প্রসেসের মধ্যে তা সত্ত্বেও মানুষ হারিয়ে দেয় এটা, এবং একটা নোশন থাকে সব কাজ ঠিক করলেও, হ্যাঁ একদম মানুষ হারিয়ে দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সিপিএম থেকে তো কংগ্রেসে আগেই ট্রানজিশন হতে পারত, কেন ট্রানজিশন হয়নি? কংগ্রেসের ভোট তো বেশ ভালোই ছিল, 50% কাছাকাছি ভোট তো চিরকাল পেয়ে এসছেন বাম বিরোধীরাও পেয়েছে, কিন্তু জিততে পারেনি। তখন বিজেপির ওই 2-3%, এবং সেই সময় দেখুন অনেক মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত বিরোধীরা পেত। হিংসা, রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে ছিল, সিপিএম একেবারে ছিল না, কথা বললে তো ভুল বলা করা যাবে না, রাজনৈতিক হিংসা ছিল, কিন্তু আমি বলছি যে বিরোধীদের স্পেস ছিল অবশ্যই। তৃণমূলের সময় যেটা বিরাট মুশকিল হচ্ছে সেটা হচ্ছে যে মানে তৃণমূল বা তৃণমূল বিজেপি বলে যদি ভাবেন, এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, যেটা আগে কিন্তু আমরা এটা বলতাম কেন্দ্রে কংগ্রেস, রাজ্যে সিপিএম, তাদের মধ্যে সেটিং, এ ধরনের আলোচনা হতো এক সময়, কিন্তু আজকের দিনে যে বিষয়টা দাঁড়িয়েছে সেটা হচ্ছে বিজেপি তৃণমূল সেটিং নিয়ে আলোচনা করতে করতে তো মানে আমার মনে হয় না আলোচনার কোনো মানে আছে, এত ক্লিশে হয়ে গেছে আলোচনাটা, ক্লিশে এবং সত্যি হতো, কিছুটা সত্যি তো থাকবেই, দুটো বিজেপি নেতারাও আমাকে অনেকবার বলেন, না তারা তো সামনাসামনিও বলেন যে, এবং শ্রমিক ভট্টাচার্য তো 1-2 দিনের মধ্যেই গুরুত্বপূর্ণ কথা বললেন যে তৃণমূলের সৃষ্টি তো বিজেপির জন্যেই। সে তো দেখুন অতি দক্ষিণপন্থী ভাবনার মানুষ তো তৃণমূলে আছে। তথাগত বাবু আমাকে নিজে পার্সোনাল ইন্টারভিউতে বলেছেন সেটিংকে তিনি অস্বীকার করেন, থাকার তো কোনো মানে সেটিংয়ের তো কোনো অসুবিধে নেই, এমনকি যখন বিজেপি কেন্দ্রে পশ্চিমবঙ্গে রাজ্যে সিপিআইএম তখনও তো একটা সম্পর্ক ছিল, কীভাবে সেই সম্পর্কটা কেন্দ্র রাজ্যের সম্পর্ক হিসেবে দেখবেন কি না সেভাবেই দেখতে হবে, কারণ সিপিআইএম সবসময় সরাসরি বিজেপিকে আক্রমণ করেছে। কিন্তু মোটের ওপর আজকে যে জায়গাটা পশ্চিমবঙ্গে গিয়ে দাঁড়ালো, আজকের পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু সুবিধের নয়। অর্থাৎ আপনি কিছু উদাহরণ দিলেন বামফ্রন্ট আমলের শিল্পের, কিন্তু সেই সময় প্রচুর উল্টো উদাহরণ একের পর এক দেয়া, আমি প্রবণতার উদাহরণ দিলাম, হ্যাঁ, কিন্তু আমি বলছি তো তার থেকে পরিস্থিতি মধ্যবিত্তের জন্য খারাপ হয়েছে। নিম্নবিত্তের সূচক নিয়ে কিন্তু প্রচুর আলোচনার প্রয়োজন আছে, অর্থাৎ নিম্নবিত্তের ক্ষমতায়ন বামফ্রন্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তৃণমূলের সময়ও আপনি বিভিন্নভাবে ক্ষমতায়ন বলতে পারেন, যে আমি লুম্পেনাইজেশন বলবেন না, আমি লুম্পেনাইজেশন যে শব্দটাকে আমি খারাপভাবে ব্যবহার করবো না, আমার কাছে সেটা একটা শ্রেণী হিসেবে, অর্থাৎ একদিকে যেমন ভদ্র মধ্যবিত্ত একটা শ্রেণী, সেরকম ওটাও একটা শ্রেণী, তাদের যে আচার আচরণ ভাবনা, সেই জায়গার থেকে যদি লুম্পেনাইজেশন হয়, সেই ধরনের এক ধরনের শব্দ, মানে প্রলেতারিয়েতকে লুম্পেনাইজ করার জন্য তৃণমূলের কোনো রাজনৈতিক কর্মসূচি নেই আপনি বলছেন? ঠিক, কর্মসূচি আছে, সে কর্মসূচি রাজনীতির যখন রাজনৈতিকই, কিন্তু মতাদর্শ নেই, মতাদর্শের জায়গা নেই। সেটার জন্যে কি হচ্ছে, যারা ক্ষমতা পাচ্ছেন তাদের বেশিরভাগই এই দুর্নীতি বা তার প্রশ্ন তাদের বিরুদ্ধে উঠছে, দুর্বৃত্তায়নের প্রশ্ন উঠছে। মানে আমি গোলমেলে নাম কিছু করতে চাই না, কিন্তু আমি কয়েকটা ভালো নাম বলতে চাই, যেমন ধরুন অমিত মিত্র মহাশয়, মধ্যবিত্ত সমাজের প্রতিনিধি, এবং আমি মনে করি
যে তিনি যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থেকে যেটুকু সাহায্য করার চেষ্টা করেছেন তাতে তিনি কোনো দুর্নীতি বা দুর্বৃত্তায়নের সঙ্গে সরাসরি যুক্ত নন বলে আমি মনে করি। কিন্তু অমিত মিত্রকে তো তার পলিটিক্যাল এজেন্ডাকে তিনি মানে ফ্রুটফুল করতে পারার আগেই তো অমিত মিত্র, হ্যাঁ, কিন্তু তিনি তো অর্থমন্ত্রী ছিলেন তো রাজ্যের একটা টার্ম তৃণমূলের সময়। ফলে আমি বলছি যে তাদের মধ্যে আপনি সম্পূর্ণভাবে বিষয়টাকে এইভাবে বলতে পারাটা খুব মুশকিল। এবং তাদের দলের যে প্রচুর সমর্থক আছেন, সব সমর্থক, এটা কি হতে পারে যে সমস্ত সমর্থকই দুর্নীতি সমর্থক? একে কেউ বিশ্বাস করবে না, সেটা নয়। তাদের অনেক অনেক সমর্থকই আছেন যারা ভালোবেসে দলটাকে সমর্থন অবশ্যই। তারা আগে কংগ্রেস কোনো কারণে ভালোবাসেন, হয়তো আগে কংগ্রেস করতেন বলে সমর্থন করেন। যারা অতি বাম আছেন তাদের মধ্যে অনেক মানুষ আছেন যারা বেশ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। তাদের বামদের মধ্যে যে গোলমাল, তাদের যে তীব্র সিপিএম বিরোধিতা, সেখান থেকে তারা তৃণমূলের সঙ্গে আছেন। আজকে হয়তো আরএসএসের একজন মানুষ যিনি সত্যিই খুব সৎভাবে সমাজ সংস্কারের কাজ করেন, তিনি হয়তো মনে করছেন যে না, এখানে সিপিএমকে আটকানোর জন্য তৃণমূলই সবচেয়ে ভালো, সেই জন্য তিনিও হয়তো তৃণমূলকে সমর্থন করেন। এই বিষয়গুলি খুব গুরুত্বপূর্ণ। এগুলো চটজলদি এক কথায় বলা শক্ত। তবে আপনি যে পয়েন্টটা বারবার বলছেন সেটা হচ্ছে যে, এবং আমি তো বলবো যে বামফ্রন্টের সময় 80-র দশক একটা স্বর্ণযুগ বামফ্রন্টের সময়। সেই সময় কিন্তু তারা যেভাবে রাজ্যটাকে এগিয়ে নিয়ে গেছিল, আমরা স্কুলে পড়েছি, শিক্ষার যে উন্নয়ন হয়েছিল, ইংরেজি বাদ যাওয়া বা লটারি এগুলো ভালো কাজ করতে গিয়ে খারাপ হয়ে গেছিলো। কিন্তু মোটের ওপর সেই সময় যে শিক্ষা দীক্ষার স্ট্যান্ডার্ড ছিল, অবৈতনিক শিক্ষাকে সর্বজনীন করা, স্কুলে এবং কলেজে, সেটা মানে তৃণমূলের সময় একেবারে ওনারা ইচ্ছাকৃতভাবে করছেন, দুর্নীতি দুর্বৃত্তায়নের চক্করে পড়ে গিয়ে করছেন, নাকি একেবারে সামলাতে পারছেন না, ভালো পরিকল্পনা নেই এই জন্যে করছেন, নাকি যারা পরিকল্পনা করতে পারেন তারা ভয়ে তৃণমূলের কাছে ঘেঁষছেন না যে তৃণমূলের সঙ্গে গিয়ে আবার সামলাতে পারবো না, কী গোলমালে পড়ে যাব, সেই জন্যে কি হচ্ছে। ফলে পরের পর কিন্তু মানে তৃণমূল ডিবাকল হচ্ছে, একটা ডিবাকল হচ্ছে। কিন্তু তৃণমূলের সঙ্গে কিন্তু অনেক ইন্টেলেকচুয়াল মানুষ যারা ডাইরেক্টলি অসৎ নন এরকম মানুষ আছেন। ফলে আমি কিন্তু যারা কি আছেন প্রিভিলেজ অফ রাইট এনজয় করার জন্য, খুব জটিল আর কি, মানে এইগুলো কেন বলাটা খুব, হ্যাঁ, তারা কেন আছেন সেটা তো আপনার পক্ষে বলা সম্ভব, বলা শক্ত। কিন্তু মানে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে দেখতে গিয়ে আমি তাদেরকে কাউকে নিন্দা করব না। ব্যক্তিগত সুবিধের জন্য যারা আছেন সেগুলো তো সামনে বারবার উঠেই আসে, কিন্তু ব্যক্তিগত সুবিধে ছাড়াও কিন্তু প্রচুর। আমি একটা প্রসঙ্গে আসবো শুভময় বাবু, আপনি তো একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাবিদ, অধ্যাপক, সুশিক্ষিত মানুষ, সুপণ্ডিত মানুষ, এবং আপনাদের মতো আমি অনেক মানুষকে এরকম পার্সোনালি অ্যাড্রেস করেছি, চিনি কৃতি মানুষ যারা, বা যারা হয়তো বিখ্যাত নন কিন্তু অত্যন্ত সুপণ্ডিত, তাদের পড়াশোনাটা কিন্তু বাম আমলে হয়েছে। আমি একটুও বামফ্রন্টকে গ্লোরিফাই করছি না, তাদের পড়াশোনাটা, এবং তারা এখনকার যে ইংলিশ মিডিয়াম থেকে যারা পড়ে বেরোচ্ছেন, আমি পার্সোনাল আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি, তাদের থেকে ইংরেজিটা 2 কলম বেশিই লিখতে পারেন এই বুড়ো অশিক্ষিত মানুষগুলো, আপনাদের মতো যারা, তারা কিন্তু 2 কলম বেশিই লিখতে পারেন। সিপিএম তৃণমূল ঠিক বলবো না এটা, না, হ্যাঁ, একটা মানে ইংরেজির কথাটা আপনি যেটা বলেছেন খুব গুরুত্বপূর্ণ। এটা ঔপনিবেশিকতাবাদের একটা বিষয় আছে, যেভাবে স্বাধীনতার পর যারা বাঙালি যারা কাজ করতেন তারা যতটা ইংরেজির সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন পরবর্তীকালে সেটা, এবং আমার মনে হয় ইংরেজিটাকে খুব, আমি কিন্তু আবার বলছি বামফ্রন্ট যে ইংরেজি তুলে দিয়ে খুব গোলমাল করেছে এমন কিছু নয়। এই একটা অভিযোগ তো পাওয়া যায়, এবং অভিযোগটা যে সত্যি না, আমি এটা পার্সোনালি দেখেছি যে এটা নিয়ে অনেক বড় আলোচনা করতে হবে। আমি বলছি যে আমার 2-1টা লেখাও আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যেভাবে আমাকে বিজ্ঞান জ্ঞানী বলছেন, ওটা না, আমি কিচ্ছু বলছি না, কিন্তু আপনি যে একটা, আমরা পড়াশোনা মোটের উপর এটা করেছি, সিরিয়াসলি করার চেষ্টা করেছি, একদমই তাই, এবং বিজ্ঞান এবং রাজনীতির ছাত্র, সেটা তো আমাদের চেষ্টা করতে হবে, আলোচনা করতে হবে। একদমই তাই। মূল বক্তব্য হচ্ছে যে এই বুদ্ধদেব বাবুর যে সততা, বুদ্ধদেব বাবুর যে শিল্প ভাবনা, সেই জিনিসগুলোর ভালো ইংরেজি তুলে দিয়ে মানুষকে স্কুলে টেনে আনা ভাবনাটা খুব ভালো। যেমন লটারি করা, মানুষ কেন ভালো স্কুলে পড়তে পারবে, একটা ক্লাস 1-এর ছেলে কত আর প্রিপারেশন নেবে। কিন্তু একটা উদাহরণ দিয়ে আমি শেষের দিকে আমরা চলে এসেছি, যে মানে বিরাট বড় কিভাবে জিনিসটা গোলমাল করে দেয়। আমি বারবার মধ্যবিত্তের কথা বলছি না, কারণ আমি তো সেই শ্রেণীর অংশ, আপনি যদি প্রিভিলেজ ক্লাস বলেন তাই, কিন্তু আমি তো যেচে গরিব হতে যাব না, বুঝতে পারছি, একদমই তাই। এবং একটা নিম্নবিত্তকে আমি ততক্ষণ অবধি টাকা দিতে চাইবো যতক্ষণ না, বা আমার ট্যাক্স থেকে টাকা দিতে চাইবো, আমার নিজের থেকেও টাকা দিতে চাইবো যতক্ষণ না সেই টাকা আমার খুব একটা না কমে।
অর্থাৎ খুব সোজামাটা ভাষায় বলা যায় যে আমি যদি 100 টাকা পাই, আমি হয়তো নিম্নবিত্তের উপকারে 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা দেবো, কিন্তু 100ই দিয়ে দেবো না, কখনোই 50-এর বেশি দেবো না, ট্যাক্স এবং বাকিটা নিয়ে। আমার 100 টাকার মধ্যে তো 30 টাকা আমি ট্যাক্স দিচ্ছি বা 20 টাকা ট্যাক্স দিচ্ছি, বাকি টাকাটা, এটা খুব স্বাভাবিক মানুষের ভাবনা। এটা কমিউনিজম যতই বড় কথা বলুক, আমি ব্যক্তিগতভাবে তাই তো নয়, এবং আমি তো মনে করি আমি কমিউনিস্ট হতে পারবো না জীবনে কোনো, যারা আছেন তারা খুব ভালো মানুষ। কিন্তু যে মুহূর্তে লটারি করে দিলেন, ভাবুন আপনি হিন্দু স্কুলে আপনি লটারি করলেন, হিন্দু স্কুলে লটারি করলে হিন্দু স্কুলে যারা ভর্তি হতে যাবেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট আমলে কি মধ্যবিত্তের সংখ্যা 90% ছিল? তা তো নয়, নিম্নবিত্তের সংখ্যাই ছিল 70-80%, ফলে মধ্যবিত্ত ছিল 20%। ফলে হিন্দু স্কুল, যেটা শিক্ষা দীক্ষায় দুর্দান্ত, সেইখানে নিম্নবিত্ত মানুষের ছেলেমেয়েরা পেল, সৎভাবে লটারি হয়েছে। প্রবাবিলিটি তো এটা 80% যদি নিম্নবিত্ত হয়, 20% যদি উচ্চ মধ্যবিত্ত হয়, তাহলে লটারি করার পর যতজন ছাত্র আসবে তার মধ্যে তো 80 জন নিম্নবিত্ত আসবে, 20 জন উচ্চবিত্ত মধ্যবিত্ত আসবে। সেটাই তো লটারির নিয়ম, সেটাই তো স্যাম্পলিং। এইটা করতে গিয়ে যেটা হলো, সেটা হলো মধ্যবিত্ত স্কুলগুলো থেকে সরে গেল এক। এবং আপনি বামফ্রন্ট আমলের যতই প্রশংসা করুন, এই দিদিমণি মাস্টারমশাইরা যারা ওই স্কুলে পড়াচ্ছেন, তারা তাদের ছেলে মেয়েদের নিয়ে গেল ইংরেজি স্কুলে, কারণ দুটো শ্রেণীর মধ্যে মিল হচ্ছিল না। অর্থাৎ আজকে যে বারবার আমি বলছি যে বাঙালি মধ্যবিত্তকে তৃণমূলের সময় ভীষণ বিপদে পড়তে হচ্ছে, আমাদের বাঙালি মধ্যবিত্তের মতন চাকরি নেই, আমাদের বাঙালি মধ্যবিত্তের মতন সাহিত্য নেই, মানে তৃণমূলের সময় সাহিত্য বা যে উল্টোপাল্টা লেখা, সে তো আপনারা সকলেই জানেন, ওই নিয়ে বেশি আলোচনা করে লাভ নেই। কিন্তু বামফ্রন্ট আমলেও কিন্তু মধ্যবিত্তের সর্বনাশ হয়ে গেছিল। আমি আবার বলছি, মধ্যবিত্তের ভালো না হওয়া কেউ চাইতেই পারে, বামপন্থীদের দায় নেই মধ্যবিত্তের ভালো করা, কিন্তু একটা ভালো প্রকল্প, এই যখন তারা লটারি করছেন, হিন্দু স্কুলে যখন নিম্নবিত্ত মানুষ ভর্তি হচ্ছে, আজকে বামফ্রন্ট চলে যাওয়ার পর আজকে আপনি গিয়ে দেখুন পশ্চিমবঙ্গের বিভিন্ন ভালো স্কুল একেবারে আর কেউ পড়তে যাচ্ছে না। এবং তার সঙ্গে যেটা তৃণমূল যোগ করলো, সেটা হচ্ছে একেবারে শিক্ষক নিয়োগে একটা সম্পূর্ণ দুর্নীতি, এবং সেটা তো আমি বেসরকারিকরণের দিকে সম্পূর্ণ এগিয়ে যাওয়া। বেসরকারিকরণও করতে পারবে না, ভালো শুনুন, পুঁজিবাদের একটা ভালো পর্যায়ে যেতে গেলে আমাদের দেশে এমনি মিশ্র অর্থনীতি চলে, যেটা বেসিক্যালি আধসেদ্ধ পুঁজিবাদ। তার মধ্যে সেই পুঁজিবাদের মধ্যে যখন এই কন্ট্রোল থাকে না, তখন একেবারে সর্বনাশ হয়। ফলে আমি আপনাকে বলছি, যে সর্বনাশ যদি বলি সিপিআইএম শুরু করেছিল এই মধ্যবিত্তের, কিন্তু আমি সিপিআইএমের সব কিছু খারাপ বলছি না, তৃণমূলের আমলে কিন্তু এই শিক্ষা, চাকরি রসাতলে গেছে, এবং তাদের তো এখনো অনেক নেতা আছেন মধ্যবিত্ত। ফলে তাদের কাছে বারবারই অনুরোধ থাকবে যে মধ্যবিত্ত একটা শ্রেণী, তারা হয়তো নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ছিলেন, এখন আর মধ্যবিত্ত হয়তো এই জায়গাটা যাচ্ছে একেবারে গোটা দেশের সিস্টেমে, সেটা কিন্তু খুব পরিষ্কার। এবং এটা আমি বারবার বলছি, আমি ভালো লোকদের সঙ্গে আলোচনা করেই বলছি, সারা পৃথিবীতেও চলছে এটা, ভারতে তো বটেই, পশ্চিমবঙ্গেও যেটা হচ্ছে, আপনি আর কখনো কিন্তু মধ্যবিত্ত শ্রেণীটাকে ঠিকভাবে পাবেন না। মধ্যবিত্তের মধ্যে অল্প কয়েকজন যে কোনোভাবেই হোক তারা খুব উচ্চবিত্ত হয়ে যাবেন, তাদের কোনো অসুবিধা থাকবে না। আর মধ্যবিত্তের বাকি অংশটা কিন্তু চাকরি না পেতে পেতে এই গোলমালের মধ্যে তারা নিম্নবিত্তে চলে যাবে। অর্থাৎ বাঙালি মধ্যবিত্ত শ্রেণী যে ইন্টেলেকচুয়ালি শিল্প সংস্কৃতির জায়গায়, যার লেখা, যার গান, রবীন্দ্রনাথকেও কিন্তু আমি বাঙালি মধ্যবিত্ত বলি। বাঙালি রেনেসাঁ কিন্তু মধ্যবিত্তদের একটা বিষয়, কিছু উচ্চবিত্ত ছিলেন। বাঙালি রেনেসাঁও যেমন নিম্নবিত্তদের ছিল না, 70-80 দশকে বামফ্রন্ট আমলেও শিল্প সংস্কৃতিও নিম্নবিত্তরা উঠে আসবেন তাদের মতন করে, তারা মধ্যবিত্ত হবেন, তারা পার্টিসিপেট করবেন। কিন্তু মধ্যবিত্তকে টেনে নিম্নবিত্ত করে দেয়া, মধ্যবিত্ত শ্রেণীটা উঠে যাওয়া, এটা কিন্তু যেমন গোটা দেশের রাজনীতি আধসেদ্ধ, যাকে মিশ্র অর্থনীতি বলা হয়, তৃণমূল কিন্তু পশ্চিমবঙ্গে মোটামুটি সেই জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। বিশ্বনাথবাবু, আপনি দীর্ঘ সময় আমাদেরকে দিয়েছেন, আমি আর গুনে গুনে 3টে প্রশ্ন আপনাকে করবো, আপনি যদি কাইন্ডলি একটু অ্যাড্রেস করেন। সেটা হচ্ছে, বুদ্ধবাবুর প্রশাসনিক, আপনি বুদ্ধবাবুর ভূয়সী প্রশংসা করার চেষ্টা করলেন। আমি এটা জিজ্ঞেস করবো আপনাকে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় যে আন্দোলন, আগ্রাসী আন্দোলন, জঙ্গি আন্দোলন এবং ধ্বংসাত্মক আন্দোলন করলেন, প্রশাসক হিসেবে সেটাকে কমব্যাট না করতে পারে, এটা কি প্রশাসক বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যর্থতা, নাকি গণতান্ত্রিক পরিসর দেওয়ার মহত্ব? দুটো জিনিস। এই ধ্বংসাত্মক আন্দোলনের কথা যেই বলবেন, তখনই কিন্তু সিপিএম এর বিরুদ্ধে যারা, তারা বলবেন যে তাহলে ট্রাম জ্বালানো হয়েছিল কেন? ফলে যুক্তি প্রতিযুক্তি থাকবে। কিন্তু ট্রাম ভাড়া বাড়ানো আর একটা কারখানা বন্ধ করে দেওয়া তো দুটো একদিন। আমি একেবারে সিঙ্গুরের কারখানা নিয়ে যা ঘটেছিল, মোটের ওপর
যে ঘটনাটা গোটাটা ঘটেছিল সেই ঘটনাটা সমর্থন করছি না, কিন্তু বক্তব্য হচ্ছে দুটো বক্তব্য। এক হচ্ছে বুদ্ধবাবু কড়া হতে পারতেন কিনা, আর দুই হচ্ছে তিনি গণতান্ত্রিক পরিসর দিয়েছিলেন কিনা। এই আমরা যে পথটাই আপনি ধরুন না কেন সেই পথটা নিয়ে বুদ্ধবাবুর যেমন প্রশংসাও করা যাবে, সেরকম বলা যাবে যে তিনি কম্পিটেন্টলি কাজটা করতে পারেননি। আমি আবার বলছি, বুদ্ধবাবুর প্রশংসা আমরা কেন করব? এক হচ্ছে তার যে চারিত্রিক গঠন, তিনি সত্যিকারের একজন বামপন্থী মানুষ ছিলেন। আমি তো কমিউনিজম ব্যাপারটা অনেক শক্ত বলতে পারবো না, কিন্তু তার যে জীবনযাপন, তার আত্মীয় স্বজনদের যে তিনি গুছিয়ে দিয়ে গেছেন এমন নয়, তার চোখের সামনে থেকে কোনো দুর্নীতি হয়েছে এমন নয়। দু একটা কথা হয়তো বলে ফেলেছেন, আমরা 235 বক্তৃতায় এরকম কথা আসে, সেই একটা দুটো কথা ছাড়া কোনো দুর্বলতা নেই। বেশ ভালো কিছু লেখা লিখেছেন। আমি নিশ্চয়ই বলবো না যে রবীন্দ্রনাথ বা জীবনানন্দ এরকম নয়, কিন্তু তার কাজের মধ্যে দুর্দান্ত কিছু লেখা লিখেছেন। এবং রাষ্ট্রের যে পুরস্কার, সেই পুরস্কার নেওয়ার সময়ও অত্যন্ত বলিষ্ঠতা দেখিয়েছেন এবং খুব ভালোভাবে দেখিয়েছেন। সব মিলিয়ে একটা রাজনৈতিক চরিত্র, একটা মানুষ হিসেবে কমিউনিস্ট পার্টি বা তার যে ভাবনা, সেখানে তো মানুষ গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এই যে সময়টার কথা আপনি বলছেন, গত বছর আজকের দিনে দাঁড়িয়ে সেই আলোচনাটায় আমরা ফিরে আসছি। সেই সময়টা সত্যিকারের খুব অদ্ভুত। বুদ্ধবাবুর মৃতদেহ, তার সঙ্গে মানুষ হাঁটছেন, সেইখান থেকে দৌড়ে এসে আর্জি করে, কিন্তু সেই দেহ তারপর খুব তাড়াতাড়ি সঠিক বিচারের জন্য যা যা করা দরকার ছিল সেটা না করে সেটা দাহ হয়ে গেল। এবং আপনি যে শেষ তুলনাটা করলেন যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দল থেকে ছেড়ে দিলেন বা এগুলো, কল্যাণবাবু অত্যন্ত একজন দাপুটে রাজনীতিবিদ, কিন্তু এই মুহূর্তে কিন্তু তৃণমূল কংগ্রেস যে ধরনের দল, তাতে শুধুমাত্র মমতা ব্যানার্জি নিজের দল নিজেই যদি ছেড়ে না দেন, তাহলে যেভাবে দলটা চলে, আমি আবার বলছি যে এই ধরনের একজনের ওপর ভিত্তি করে যে দল, সেই রকম জায়গায় কিন্তু কে দল ছেড়ে গেলেন, কে দল ছেড়ে এলেন, কে বিজেপিতে গেলেন, কে বিজেপি থেকে তৃণমূলে এলেন, এগুলো করে কিছু যায় আসে না। এগুলো করে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। কারণ এই জিনিসগুলো ওই দলটার যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারে এটা অনেকটা কংগ্রেস গোছের এবং আরও গোলমেলে আর কি। সেখানে আমি বলবো যে সেই জন্যই বলছি, রাজনৈতিক ইম্প্যাক্টের ক্ষেত্রে অভয়ার যে ঘটনা বা রাজনৈতিক ইম্প্যাক্টের ক্ষেত্রে বুদ্ধবাবুর যে বিষয়গুলি, সেই বিষয়গুলি যে ধরনের রাজনৈতিক একটা ইম্প্যাক্ট তৈরি করা বা যে বিষয়ের আলোচনা, সেখানে কল্যাণবাবুর প্রতি আমি যথেষ্ট শ্রদ্ধা সম্মান রেখে তিনি তৃণমূলের জন্যে এবং একটা সৎ সিপিএম বিরোধিতার জায়গায় আছেন। এবং আমার ব্যক্তিগত মনে হয়, দেখুন তো আমি খবর রাখি না, কিন্তু আমার মনে হয় না যে তৃণমূল কংগ্রেস যদি উনি না করতেন তাহলে ওনার খুব অসুবিধে হতো। উনি আইনজীবী হিসেবে যথেষ্টই তিনি খুব ভালোভাবেই নিজে কাজকর্ম করতে পারতেন। কিন্তু আমি বলবো, আমি এই দুটো আর এটাকে একসঙ্গে রাখবো না রাজনৈতিক ভাবনার ক্ষেত্রে। আমার একেবারে শেষ প্রশ্ন, আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, নির্ধারিত সময় ইতিমধ্যে পেরিয়ে গিয়েছে। দেখুন, ডোনাল্ড ট্রাম্পের যে শুল্ক আরোপ, সেটাকে তো সমর্থন করা একজন ভারতবাসী হিসেবে সম্ভব না, আমরা করছিও না, কেউই করছেন না সম্ভবত। যারা ডোনাল্ড ট্রাম্পকে পুজো করেছিলেন তারাও সম্ভবত আজকে করছেন না, এবং যদি বা না জেনে করেন তারাও ক্ষতিগ্রস্ত হবেন। আমার একেবারে শেষ প্রশ্ন, যে এই মুহূর্তে যে আবার একটি পরিচিতি সত্তার রাজনীতি ঘটছে, বাঙালি অবাঙালি, বাঙালিদের উপরে সারা দেশ জুড়ে যে সত্যিকারের যে হেনস্থা হচ্ছে, এবং পরিষ্কার তো দেখাই যাচ্ছে যে বাংলাদেশি ভাষা ইত্যাদি চর্বিত চর্বণ করে লাভ নেই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে পলিটিক্যাল স্টান্ট, এটাকে আপনি কিভাবে দেখছেন যদি একটু সংক্ষেপে বলেন। আমি বরং মমতা বন্দ্যোপাধ্যায় তো তার ভোট বাড়ানোর জন্য যেটা করা রাজনৈতিক কৌশল, সেটাই করছেন। আমার এই বক্তব্যটা আপনি কতটা দেখাবেন সেটাও ভাবতে হবে। হ্যাঁ, কিন্তু সেখানে খুব পরিষ্কার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তো সব কিছু সাবসিউম করে নেন। অর্থাৎ এই মুহূর্তে বাংলা বাঙালি আন্দোলনের ক্ষেত্রে দেখুন, সিপিআইএম তার যতই ভোট কমুক, বাংলার রাজনীতিতে এবং বিশেষ করে মধ্যবিত্ত রাজনীতিতে তারা প্রাসঙ্গিক ভীষণভাবে। সেই জায়গায় কিন্তু এই মুহূর্তে তারা যে সমদূরত্ব তৃণমূল এবং বিজেপির সঙ্গে রাখার বিষয়টি বলে, বাংলা বাঙালির ক্ষেত্রে কিন্তু তাদের অবস্থান তৃণমূল কংগ্রেসের থেকে ঠিক কোন কোন জায়গায় আলাদা, এইটা তাদের আরও পরিষ্কারভাবে বলতে হবে। এবং দ্বিতীয়, এই ভোটার তালিকা সংশোধন নিয়ে তাদের তো সত্যিকারের তাদের লোক কমে গেছে। ফলে এই যে বিএলএ, তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছেন, গণতান্ত্রিক পরিসর পাচ্ছেন, যেখানে মানুষের কাছে পৌঁছে যাওয়ার এই সুযোগ, এবং তাদের মতামতটা যেন যেভাবে
মানে তাদের সবসময় হয় বিজেপির পক্ষে বা তৃণমূলের পক্ষে ফেলে দেওয়ার যে বিষয়টি, সেই ভাষ্যটা তো চলছে, সেজন্য তারা এত কম ভোট পাচ্ছেন। এমন তো নয় যে সবটুকু রিগিং হয়ে যাচ্ছে আর বামপন্থীদের সেই জন্য তারা যে বাইনারি, তারা তো বলেন যে বাইনারি, হ্যাঁ, এই বাইনারিটা কিন্তু ভাঙার জন্য যেটা করা দরকার আর কি। আপনি আর 2 মিনিট সময় আমাদের আমি তো মানে আরেকটা বামপন্থীদের সমালোচনা করেন, সেটা হচ্ছে আমার বামপন্থী নেতাদের দেখে বারবার মনে হচ্ছে তারা তো নিজেদের দলটাকে ভালোবাসেন, একটা মডেলের মধ্যে চলে, তারা কিন্তু নিজেদের দলটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন মানুষের চেয়ে। অর্থাৎ নিজের দলের মধ্যে তার যে কাজটা, তার যে পজিশনটা, সেইটা নিয়ে তারা বড় বেশি চিন্তিত। ফলে নিজেদের দলের মধ্যে নিজেদের অবস্থান নিয়ে এত বেশি ভাবতে গিয়ে এবং নিজেদের দলের কথা এত বেশি ভাবতে গিয়ে তাদের যে কটি ভালো নেতা আছেন তারা কিন্তু বড্ড বেশি মানুষের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন না। তৃণমূলে কিন্তু এইসব ঝামেলা নেই, এটা আপনাকে বুঝতে হবে। মানে দলের মধ্যে বিরাট আলোচনা করে সময় নষ্ট করলাম এমন নয়, তারা মানুষের কাছে চট করে পৌঁছতে পারছেন। বামপন্থী নেতাদের কিন্তু বিশেষ করে সিপিআইএম সম্বন্ধে বাইরের থেকে, আমি তো আর সিপিআইএমের ভেতরে কিছু দেখতে পাই না, বাইরের থেকে দেখে আমার যেটা ধারণা সেটা হচ্ছে প্রচণ্ড রেড টেপিজম, হায়ারার্কিক্যাল যে জায়গায় তাদের ভালো ভালো নেতাগুলোকে হয়তো এতটা সময় নষ্ট করতে হচ্ছে দলের মধ্যের অবস্থানগত জায়গায় পৌঁছানোর জন্যে যে তারা কিন্তু বোধহয় রাস্তায় সময় কম দিচ্ছেন। অর্থাৎ দলের দায়টা ঝেড়ে ফেলে আজকে বড় নেতানেত্রী যারা আছেন তাদের দলের মধ্যে তারা কোন পজিশন পাচ্ছেন, তিনি রাজ্য কমিটি হলেন কি কেন্দ্রীয় কমিটি হলেন, মানে মীনাক্ষী মুখোপাধ্যায়ের মতন একজন নেত্রী কোন কমিটিতে থাকলেন তাতে সাধারণ মানুষের কিচ্ছু যায় আসে না। কিন্তু এমন যদি হয় কোনো কারণে যে মীনাক্ষী মুখোপাধ্যায়ের সময় নষ্ট হচ্ছে দলের ওই জায়গাটায় থাকার জন্যে, তাহলে কিন্তু বামপন্থী আন্দোলনের শুধু ক্ষতি হচ্ছে না, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে। মানুষ কিন্তু শিক্ষিত সিপিআইএম নেতৃত্ব তাদেরকে মানুষের পাশে চায়। সিপিআইএমের লোকাল কমিটি, জোনাল কমিটি, জেলা কমিটি, রাজ্য কমিটি, কেন্দ্রীয় কমিটি, এই সব জায়গায় কিন্তু একেবারেই তারা কি করছেন, তারা কতদিন ধরে কোন পোস্টে থাকলেন, কেউ ইন্টারেস্টেড নয়। এই সামনের নির্বাচনের আগে তারা মানুষের কাছে পৌঁছন একটু দলটার কথা ভুলে। আমার একেবারে, আমি যে জন্য 2 মিনিট সময় আপনার কাছে চেয়ে নিলাম, এটা দিয়েই শেষ করব। বাইনারিতে চলছে, এটা অনেকে বলছেন, বিশ্লেষকরা বলছেন, আমরা সাংবাদিকরা বলছি, দলগুলো বলছে, বিজেপিও খুব অস্বীকার করছে না, তৃণমূল কিছু বলছে না যদিও। প্রশ্ন হচ্ছে এই বাইনারি ভাঙা কি আদৌ সম্ভব? সম্ভব হলে কীভাবে সম্ভব? দেখুন, রাজনীতিতে তো পরিবর্তন হবে, সময় কতটা লাগবে সেটা দেখতে হবে। এটা তৃণমূল বিজেপি চিরকাল থাকবে না। বামপন্থীরাও 34 বছর যখন চলে যাচ্ছে তখন অনেকে ভেবেছিল কোনো দিন যাবে না, এরকম তো হয় না। ফলে না, আমি সে প্রশ্ন করছি না, এই বাইনারিকে পলিটিক্যালি কীভাবে কমব্যাট করা সম্ভব? বাইনারিকে পলিটিক্যালি কমব্যাট করতে গেলে মানুষের কাছে পৌঁছতে হবে। আজকে আপনি 80,000 বুথ আছে, সিপিআইএমে স্যাম্পলিং করার ক্ষমতা আছে, 80,000 বুথের মধ্যে র্যান্ডমলি ওনারা 500-600 বুথ তুলে নিয়ে 500-600 বুথে নিজেদের লোক পাঠিয়ে জিজ্ঞেস করুন যে আছে এই বুথে সিপিএমের বিএলএ কে, বুথ লেভেল এজেন্ট কে, তার নাম ঠিকানা ফোন নাম্বার কি জানেন? আমার ধারণা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাবেন না। তৃণমূলের ক্ষেত্রে কিন্তু, বিজেপির ক্ষেত্রে উত্তর পাবেন না, কিন্তু তৃণমূলের ক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে তারা যতই দুর্নীতি দুর্বৃত্তায়ন এইসব জায়গায় এইসব গোলমালে থাকুক, তাদের কোনো একটা মানুষকে আপনি পাড়ায় ঠিক চিনে যাবেন যে ওই লোকটা তৃণমূল। এবং আপনার কোনো একটা বিপদে আপদে সে আপনার কাছে একবার চলে এলে তার কিন্তু মানুষের কাছে পৌঁছানোটা সহজ হয়ে যাচ্ছে। এবং তৃণমূল কংগ্রেসের যে অ্যানালিটিক্স টিম, আগে আইপ্যাক ছিল, এখন হয়তো আছে কিনা আমি জানি না, তাদের মধ্যে তারাই কাজ করছেন, তারা কিন্তু একেবারে এই জায়গাগুলো গুরুত্ব দিয়ে কাজ করছে যে মানুষের কাছে কী করে পৌঁছতে হবে। আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে সিপিআইএমের নেতা নেত্রীরা কিন্তু একেবারেই যতটা এফর্ট দিয়ে মানুষের কাছে পৌঁছলে সুবিধে হতো, এই বাইনারি ভাঙার কথা বলা যেত, সেই কাছাকাছি যে তারা খুব পৌঁছতে পারছেন বলে আমার মনে হচ্ছে। এবং আমি কিন্তু কারণটা আবার আইডেন্টিফাই করলাম, আমার মনে হচ্ছে নিজের দলের মধ্যে তারা কতটা গুরুত্ব পাচ্ছেন এটা নিয়ে তারা চিন্তিত। সুজন চক্রবর্তী, শতরূপ ঘোষ, এরা নিজের দলের মধ্যে কতটা গুরুত্ব পাচ্ছেন আর বাইরে কতটা গুরুত্ব পাচ্ছেন, এই দুটো জিনিসের মধ্যে সিপিআইএমকে বুঝতে হবে যে বাইরের মানুষের কাছে তাদের গুরুত্বটা অনেক বেশি দরকার। অনেক ধন্যবাদ। আমরা খুব এলাবোরেটলি আলোচনা করলাম এবং এতটা সময় আমাদেরকে অধ্যাপক মৈত্র দিলেন, আমরা তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। অনেকটা সময় আমাদেরকে দিলেন। আপনারা প্রত্যেক দিন ওনার বক্তব্য, মূল্যবান বক্তব্য আপনারা টিভির পর্দায় শোনেন। আজকে আমার চ্যানেলের দর্শকদের জন্য তিনি বললেন এবং খুব এলাবোরেটলি, খুব
কম্প্রেস করে, খুব কম্পোজ করে গোটা ব্যাপারটা তিনি বললেন। বলা হলো আর কি, আমি বলছি না। ভালো থাকুন। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, আমি শেষ করার আগে আমি একটাই কথা, সেটা হচ্ছে যে আমি রাজনীতি নিয়ে যা বলি সেগুলো কিন্তু কখনোই সব সঠিক নয়, কারণ রাজনীতি তো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ নয়। ফলে আমি যেগুলো বলছি তার মধ্যে প্রচুর ভুল থাকতে পারে। এগুলো আলোচনার একটা ক্ষেত্র প্রস্তুত করা, মানে পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের মানুষের কাছে আমাদের একটাই আবেদন যে সব খারাপ সত্ত্বেও আমরা মোটামুটি কথাটা যেটা বলতে পারছি সেইটা যেন আগামী দিনে যারা শাসকে আছেন তাদের তো হাব ভাব যেরকম হচ্ছে, মানে এখনও আপনারা কথা বলতে দিচ্ছেন, কিন্তু মানুষ কিন্তু খুব যদি সচেতন না থাকে তাহলে এমন দিন চলে আসতে পারে যেখানে আমাদের কথা বলাটুকু বন্ধ হয়ে যাবে। আমরা মধ্যবিত্ত বাঙালি, আমাদের আড্ডাটুকু না থাকলে, কথা বলাটুকু না থাকলে আমরা কোথায় যাই? ফলে বিরক্ত হতে পারেন আমার কথায়। আপনাদের ভাবনাও তো আমরা সবসময় শোনার চেষ্টা করি। এবং রাজনীতি একমুখী সরলরৈখিক কখনোই নয়, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কখন কি ঘটা যায় কিচ্ছু বলা যায় না, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। কথা আমরা বলবো, আমরা গলা তুলবো, এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেলে। নমস্কার।